নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি অনকো সার্জন, ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা পেটের অপারেশন বা পেটের যাদের ক্যান্সার, বিশেষ করে কোলন, রেকটাম, পায়খানা রাস্তার নিচের দিকে কোনো ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক পেশেন্টদের স্টোমা করতে হয়। মানে পায়খানা রাস্তাটা পেটের বাইরে বার করে দিতে হয়, যেটাকে বলে স্টোমা। ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টিন, আমরা একে যদি অ্যানাটমিক্যালি মানে যদি ভাগ করি, তাহলে একটা ডিওডেনাম, একটা জেজুনাম, একটা আইলিয়াম, এই তিনটে পার্ট। এখন এই আইলিয়াম, এই পোর্শনটা যদি আমরা পেটের বাইরে একটা জায়গা বার করে আনি যেখান থেকে পায়খানা বা রাস্তাটা তো বেরোতে পারবে, তাকে বলছে আইলিওস্টোমি। যদি বৃহদন্তের কোনো পোর্শন, যেমন ট্রান্সভার্স কোলন বা বাঁদিকের কোলন, এটাকে যদি আমরা বার করে দিই, তাকে বলা হয় কোলোস্টোমি। তো এই যে পায়খানা রাস্তা বাইরে বার করে দেওয়া বা ডাইভারশন, রাস্তাটাকে আমরা বাইরে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছি, তার কারণ মূলত যদি খুব গ্রসলি বলা যায় দুরকম হতে পারে। একটা এমার্জেন্সি সিচুয়েশন, একটা ইলেকটিভ সিচুয়েশন। এমার্জেন্সি সিচুয়েশন কখন, যে না একটা পেশেন্ট তার পেট ফুলে যাচ্ছে, পায়খানা রাস্তা থেকে হাওয়া বা যেটাকে ফ্ল্যাটাস সেটা বেরোচ্ছে না, বা পায়খানা হচ্ছে না, তার বমি হচ্ছে। তো একটা অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল একটা অবস্ট্রাকশন, মানে পায়খানা রাস্তা কোথাও আটকে গেছে, আইদার জড়িয়ে গিয়ে হোক বা টিউমারের জন্য হোক বা যে কোনো কারণে আটকে গেছে। এই অবস্থায় আমাদের একটা এমার্জেন্সি সিচুয়েশনে অপারেশন করার সময় একটা আমরা পায়খানা রাস্তা আমাদের বার করতে হতে পারে। তো সেটা হলো এমার্জেন্সি কন্ডিশন। আরেকটি হলো, যদি ধরা যাক কোনো পেশেন্টের রেকটাম বা পায়খানা রাস্তার নিচের দিকে একটা টিউমার হয়েছে, যেখানে আমরা অপারেশন করলাম, সেই জায়গাটা বাদ দেওয়া হলো এবং রাস্তা জুড়ে দেওয়া হলো। এই রাস্তা জুড়ে যাওয়াটাকে ঠিক করে দেওয়ার জন্য বা হিল করার জন্য অনেক সময় আমাদের পায়খানাটাকে ডাইভার্ট করতে হতে পারে। যে রাস্তাটাকে আমরা যদি আগে থেকে বার করে দিতে পারি, তাহলে পায়খানাটা তার অনেক আগে বেরিয়ে গেল, এই যে জায়গাটা জোড়া হলো সেই জায়গাটা একটা হিল হওয়ার সময় পেলো এবং ঠিক হয়ে যাওয়ার মতো একটা সময় পেলো। তো এটা হলো একটা ইলেকটিভ পজিশন, মানে আমরা নিজে থেকে একটা প্ল্যান করে একটা বড় অপারেশনের সাথে একটা এক্সট্রা একটা অপারেশন করা হলো, যাতে যে বড় অপারেশন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের পায়খানা রাস্তায় অপারেশন করে জোড়া হলো, সেই জায়গাটা যেন ঠিকমতো সম্পূর্ণ হয়। তো এই দুটো ক্ষেত্রেই আইদার আইলোস্টোমি বা অনেক সময় কোলোস্টোমি, এইগুলো আমাদের করে থাকতে হয়। এই যে কোনো অপারেশন, সেটা আইদার ইলেকটিভ হোক বা এমার্জেন্সি হোক, যখনই পেশেন্টকে বা তাদের বাড়ির লোককে আমরা কাউন্সিলিং করি যে এই অপারেশনের সঙ্গে বা দরকার পড়লে এমার্জেন্সিতে আমাদের পায়খানার রাস্তাটা বাইরে বার করে দিতে হবে বা একটা আইলোস্টোমি বা কোলোস্টোমি করতে লাগবে, তখন তারা অনেক ক্ষেত্রেই ঘাবড়ে পড়েন বা ঘাবড়ে যান যে এইটা তাহলে আমরা কীভাবে ম্যানেজ করবো, বা এটা তো একটা আমরা এটা তো কীভাবে কী করবো। কারণ পায়খানা একটা জিনিসটা, যেটা যদি আমাদের পেটের ওপর থেকে একটা জায়গা থেকে আসতে থাকে, তাহলে সেটা নিয়ে সবার মধ্যে একটা ধারণাটা খুব কম যে এটা কীভাবে ম্যানেজ হবে বা কীভাবে আমরা এটা করতে পারি। তো এটার জন্য বলে রাখা দরকার যে পায়খানার রাস্তা যদি আমরা বাইরে বার করা হয়, তাহলে সেক্ষেত্রে আইলোস্টোমি ব্যাগ বা কোলোস্টোমি ব্যাগ, এরগুলো আমরা তার উপর একটা পরিয়ে দেওয়া হয় এবং সেটা অপারেশনের পরে আমরা ট্রেনিংও দিয়ে দেওয়া হয় যে কীভাবে এই ব্যাগটা বসাতে হয়, কীভাবে তার পরিচর্যা করতে হয়, লিক করলে কি করতে হয়, কীভাবে বেশ এই ব্যাগটা অনেক দিন ধরে একটা মেনটেন করা যায়। তো ওই ব্যাগের মধ্যেই ফ্লুইড হোক বা স্টুল, যে কন্টেন্টটা আসছে ওর মধ্যে থাকছে এবং সেই সময় সময় সেটাকে খালি করে রাখতে হবে। তো সেটা একটা কনভিনিয়েন্ট টাইমে একটা আড়াল করা জায়গায়, যেখানে আমরা যেরকম বাথরুম করি বা পায়খানা করছি সেরকম জায়গাতে আমরা সেটা খালি করতে পারি। সুতরাং এর জন্য যেটা নুইসেন্স ক্রিয়েট হবে বা একটা সোশ্যাল লাইফ নিয়ে অসুবিধা হবে, সেটা খুব একটা নয়, কারণ আমাদের অলরেডি সেটা জামার ভিতরে রয়েছে, তার জন্য আলাদা কোনো বাইরে থেকে এক্সটার্নালি বোঝা যাওয়াটা খুব মুশকিল আর কি। সুতরাং সেটা সেরকম খুব একটা হয় না। আর সেকেন্ড যেটা হচ্ছে যে এই আইলোস্টোমি বা কোলোস্টোমি ইনিশিয়াল পিরিয়ডে, প্রথম 2 সপ্তাহ, প্রথম 4 সপ্তাহ, এই জিনিসটা ম্যাচিওর হতে বা সেইটার সঙ্গে অ্যাডাপ্ট করতে একটা সময় লাগে। যে কোন ফ্রিকোয়েন্সিতে আমাদের, যেমন একটা যদি আমরা ডে টু ডে আমরা খাওয়া দাওয়া নর্মাল যাদের হচ্ছে, আমরা যেটা করছি, আমাদের একটা স্বাভাবিকভাবে দিনে 2বার থেকে ম্যাক্সিমাম 3বার পর্যন্ত আমরা একটা পায়খানা রাস্তা বা পটি এরকম কিছু করা হচ্ছে। তো অপারেশনের ইনিশিয়ালি 2 থেকে 4 সপ্তাহ এই একটা টাইম পিরিয়ড, যেটা খুব ক্রিটিক্যাল এই জন্য যে বারবার ব্যাগ খালি করা, কারণ ফ্রিকোয়েন্সিটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি পায়খানা হয়ে আসা বা বারবার ব্যাগ লিক করে যাওয়া, যেহেতু কন্টেন্ট বেশি হয়ে যাচ্ছে, বা ঠিক টাইমে অ্যাডজাস্ট করা। তো এই অ্যাডাপ্টেশনগুলো আমাদের ইনিশিয়াল 2 সপ্তাহ 4 সপ্তাহ খুব ভাইটাল। এইবার একবার যখন অ্যাডাপ্ট হয়ে গেল বা একবার যখন আমরা একটা ব্যাপারটা বুঝতে শুরু করলাম, তখন অনেকটাই আমরা কিন্তু নিজেদের মতো করে ব্যাপারটাকে মানে গুছিয়ে নিতে পারি এবং তার ব্যবস্থা করতে পারি। তো ওই ইনিশিয়াল 2 সপ্তাহ আমাদের কিছু নিয়মকানুন, কিছু
প্রিন্সিপাল, খাওয়া দাওয়া, জল, এগুলো যদি আমরা ফলো করি তাহলে অনেক ক্ষেত্রেই এই যে আইলোস্টমি, বিশেষ করে যেহেতু আইলিয়ামটা ক্ষুদ্রান্ত ইনিশিয়াল পার্ট অফ দ্য আওয়ার গাট, তো সেক্ষেত্রে আমাদের আইলিয়াম বা আইলোস্টমি করার পরে সেইখান থেকে ওই ব্যাগে স্টুল বা ফ্রিকুয়েন্টলি লিকুইড স্টুল এগুলোর পরিমাণ অনেক বেশি। তো সেক্ষেত্রে আইলোস্টমি করার পরে আমাদের ব্যাগ খালি করার দরকার বা ব্যাগ চেঞ্জ করার দরকারটা কোলোস্টমির থেকে অনেক বেশি হয়। যেহেতু কোলনটা পায়খানা রাস্তার অনেক পরের দিকের রাস্তা, সেখানে স্টুলটা অনেক বেশি সলিডিফাই হয়ে যায়। তো সেক্ষেত্রে ওটা হ্যান্ডেল করা রিলেটিভলি ইজি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আইলোস্টমি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়মকানুন আমরা যদি মেনে চলতে পারি, যেমন প্রথম নিয়মকানুন হচ্ছে আমরা যদি স্মল ফ্রিকুয়েন্ট মিল অল্প অল্প করে যদি আমরা খাই, অল্প অল্প করে বারে বারে, ধরুন আমরা যদি একটা বড় 3টে মিল না খেয়ে, সকাল দুপুর রাত্রি এরকম 3টে মিল না খেয়ে যদি আমরা কম পরিমাণে 6টা মিল খাই, তাহলে কিন্তু সেই জিনিসটা থেকে আমাদের একটা সুবিধা হবে। 2 নম্বর, খাওয়ার সঙ্গে আমরা খুব বেশি পরিমাণে জল খাবো না, কারণ আমাদের সেই খাবারটা অ্যাবজর্পশন করার মতো একটা টাইম দিতে হবে। আমরা যদি খুব বেশি জল খাই তাহলে সেই খাবারটা খুব তাড়াতাড়ি আমাদের ইন্টেস্টিনের মধ্যে দিয়ে পাস করে যায়। আর খাবারটা আমরা খুব আস্তে আস্তে চিবিয়ে এবং খুব ভালোভাবে চিবিয়ে আমরা গিলবো, মানে খাবারটা তাড়াতাড়ি গিলে তাড়াতাড়ি খেয়ে নিলে এই ব্যাপারটা যেটা হবে, আমাদের আনডাইজেস্টেড ফুড বেশি থাকবে, তাহলে আমাদের স্টুল পরিমাণ বাড়বে। ইভিনিংয়ের পর থেকে যদি আমরা খাওয়ার পরিমাণটাকে কমিয়ে দিতে পারি, আমরা ইভিনিং টাইম পর্যন্ত মোটামুটি 4টে বা 5টা মিল খেয়ে নিলাম, তারপর থেকে আমরা খাওয়ার পরিমাণটা যদি কমিয়ে দিই, তাহলে রাত্রির বেলায় স্টুল আউটপুটের পরিমাণটা কমে যেতে পারে। সেক্ষেত্রে রাত দুপুরে হঠাৎ করে ব্যাগ লিক করা বা ব্যাগ খুলে যাওয়া, এই প্রবলেমগুলো থেকে আমরা কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারি। পরিমাণ মতো জল খেতে হবে, তার কারণ আইলোস্টমি যদি কোনো পেশেন্টের করা থাকে, তার ওই ব্যাগ থেকে বা স্টুলের জায়গা থেকে প্রচুর পরিমাণে লিকুইড স্টুল বেরোতে থাকবে। তো একটা লিকুইড ওখান থেকে আমাদের কিন্তু বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেটা রিপ্লেনিশ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে, খুব কম হলো 2 লিটার বা তার বেশি জল, এটা ডিপেন্ড করছে অনেক প্যারামিটারের উপর, মোটামুটি 2 লিটার একটা জলের একটা পরিমাণ খেতেই হবে, যেখান থেকে আমাদের ডিহাইড্রেশনটা আমরা প্রিভেন্ট করতে পারি। আর আমরা সুগারি ড্রিঙ্ক, যেমন যে কোনো সুগার কন্টেনিং যে ড্রিঙ্কগুলো আছে বা সোডা, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে হবে। ইনিশিয়াল 2 সপ্তাহের মধ্যে আমরা শাকসবজি, ফাইবার জাতীয় খাবার একটু অ্যাভয়েড করবো, কারণ যাতে আমরা শাকসবজি ও ফাইবার কী করে না, বাল্ক স্টুল তৈরি। তো ইনিশিয়াল পিরিয়ডে আমরা চাইবো যে স্টুলের পরিমাণটা যদি কম হয়, তাহলে ব্যাগের যে অনেক দিনে মেনটেন করা বা অ্যামাউন্ট যদি কম করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা। আর আমরা আস্তে আস্তে ফাইবারের পরিমাণ 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পর থেকে বাড়াবো, কারণ ফাইবার একটা এসেন্সিয়াল পার্ট। তো ফাইবার আমি খেতে বারণ করার কথা হচ্ছে না, ইনিশিয়াল পিরিয়ডে যদি আমরা ফাইবারটাকে কিছুটা হলেও কম করতে পারি, তাহলে আমাদের স্টুলের আউটপুটটা কম হবে, এবং ধীরে ধীরে আমরা আস্তে আস্তে 2 থেকে 4 সপ্তাহ পর থেকে খাবারের মধ্যে আমরা ফাইবার অ্যাড করতে থাকবো। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যদি আমরা কোনো নতুন খাবার অ্যাড করছি বা নতুন ফাইবারও অ্যাড করি বা নতুন কিছু অ্যাড করি, তো সেই খাবারগুলো অ্যাট এ টাইম আমরা অ্যাড করবো একসঙ্গে। মানে হঠাৎ করে আমি ডিম, মাছ, মাংস খাচ্ছিলাম না, একসঙ্গে ডিম, মাছ, মাংস খাবো না, কারণ অপারেশন বা আইলোস্টমির আগে আমাদের যে পায়খানার রাস্তা বা জিআই ট্র্যাক্ট যেটাই ছিল, তার যেরকম কম্পোজিশন ছিল, আইলোস্টমি করার পর সেই কম্পোজিশন কিন্তু অল্টার্ড। এখন সেই অবস্থায় আমরা আগে যে খাবারটা খুব ইজিলি ডাইজেশন করতে পারতাম বা হজম করতে পারতাম, এখন কিন্তু সেই খাবারটা আমরা সেরকমভাবে হজম নাও করতে পারি। সুতরাং কোন খাবারে প্রবলেম হচ্ছে বা কোন খাবারটা আমরা হজম করতে পারছি না এখনকার সময়, সেটা আমাদের নিজেদেরকেই খেয়াল রাখতে হবে। ওই জন্য আমরা কখনোই অ্যাট এ স্টেজ হঠাৎ করে নতুন 3-4টে খাবার যেটা আগে আমি খাচ্ছিলাম না, সেগুলো কিন্তু অ্যাড করবো না। আমরা যখনই অ্যাড করব, সেটা একটা একটা করে আমরা অ্যাড করে দেখব যে এটা আমাদের হজমে বা অন্য কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। যদি না হয়, তখন তাহলে আমরা নেক্সট আর একটা খাবার অ্যাড করব। আর সবথেকে ইম্পর্টেন্ট, একটা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, যে কোন খাবারটা খেলে আমাদের ইনিশিয়ালি স্টুল আউটপুট একটু কম হবে। এবং সেক্ষেত্রে আমরা সবসময় এই স্টোমা পেশেন্ট বা ইভেন ক্যান্সারের যে কোনো পেশেন্টের অপারেশনের আগে পরে আমরা সবসময় তাদের পরামর্শ নিয়ে থাকি, কারণ এই ক্ষেত্রে অনেক সময় তাদের সাহায্যটা একান্তই দরকার হয়ে পড়ে। কি কোন কোন খাবারে কার কী সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো নোটিফাই করা, তাকে জানানো, এবং তার অল্টারনেটিভ কী খাবার খাওয়া যেতে পারে সেগুলো তার সঙ্গে যোগাযোগ করা। নেক্সট, এই রিলেটেড যেটা খুব ইম্পর্টেন্ট, যে কখন আমরা ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেব বা সহায়তা নেব, বা কখন আমরা ডাক্তারবাবুকে ইমিডিয়েট বেসিসে আমাদের জানাতে হবে। কারণ আইলোস্টমি বা কোলোস্টমি করার উদ্দেশ্য কি, যাতে পায়খানার রাস্তাটা বাইরে করা হচ্ছে, যাতে পায়খানাটা আমাদের বেরিয়ে যাচ্ছে।
এই অবস্থায় যদি 6 ঘন্টা বা তার বেশি দেখা যায় যে পায়খানার যে ব্যাগ লাগানো হয়েছে, স্টোমা যেটা করা হয়েছে, সেখান থেকে হাওয়া বেরোনো বা স্টুল বেরোনো কোনোটাই হচ্ছে না, তার মানে কোথাও সেই রাস্তাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অবস্ট্রাকশন হতে পারে। তো এই অবস্থায় যদি 6 ঘন্টা বা তার বেশি হাওয়া না বেরোনো বা স্টুল না বেরোনো এরকম কিছু হতে থাকে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যদি পেটে ব্যথা, পেটে মোচড় দিয়ে ব্যথা বা বমি এগুলো হতে থাকে, দ্যাট মিনস যে কোথাও আবার অবস্ট্রাকশন বা কিছু সমস্যা হচ্ছে। পেটের অপারেশনের পরে যে কোনো কারণে কিন্তু এই পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া বা পায়খানা না হওয়া এগুলো কিন্তু রিলেটেড হতে পারে, এবং সেটা অনেক সময় হয়তো কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পর ঠিকও হয়ে যায়। কিন্তু এইগুলো হলো রেড ফ্ল্যাগ সাইন, মানে এইগুলো যদি কোনো কিছু হয় তাহলে ইমিডিয়েটলি সেই হাসপাতাল বা সেই ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করা যে এই সমস্যা হচ্ছে, তখন সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া বা যেরকম হবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখা যে স্টোমা হলো একটা, তো স্টোমা রিলেটেড ব্যাগ, তার কেয়ার, কীভাবে স্টোমা ব্যাগ লাগানো, কীভাবে তার যত্ন নেওয়া, কীভাবে সেটা তাড়াতাড়ি খালি করলে অনেক দিন, একটা 7 দিন 10 দিন যদি স্টোমা ব্যাগটাকে আমরা মেনটেন করতে পারি, কারণ এগুলো একটা কিছুটা হলো একটা কষ্ট থাকেই। এবং এই সমস্যা যদি হয়, যেমন পায়খানার রাস্তা দিয়ে পায়খানা না বেরোনো বা হাওয়া না বেরোনো, এটা যদি 6 ঘন্টা বা তার বেশি সময় ধরে আমাদের দেখি, পেটে ব্যথা এবং বমি বা জ্বর এই সিমটমগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ এগুলো হলে একটা অবস্ট্রাকশন বা কোথাও আটকে যাচ্ছে এরকম কিছু একটা সমস্যা থাকতে পারে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে আইলোস্টোমি কী বা কোলোস্টোমি কী, মোটামুটিভাবে কোন কোন ক্ষেত্রে, এটা যে শুধু ক্যান্সার রিলেটেড অপারেশনই হয় তা নয়, অন্যান্য ক্যান্সার ছাড়াও অনেক জায়গায় হতে পারে। বাট আমি ক্যান্সার রিলেটেড, যেহেতু আমি ক্যান্সার অপারেশন করি, তাই ক্যান্সার রিলেটেড চিন্তাভাবনা নিয়ে আমি এটা বললাম, এবং আমি বোঝাতে পারলাম যে আইলোস্টোমি কোলোস্টোমি ব্যাপারটা কী, তার কী কী আমরা অপারেশনের পরে প্রিকশন নিলে তার আউটপুট কমানো বা আমরা অ্যাডাপ্টেশন করতে পারি, এবং এর পরবর্তী ক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টদের ভূমিকা কী, এবং আমরা কিভাবে এই জিনিসটাকে আমাদের একটা অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। তো এটা হলো আজকে আলোচ্য বিষয়, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের জানান, লিখে জানান, তাহলে আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ওই রিলেটেড আরও কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার।